রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে করোনা তাণ্ডবে পৃথিবী লণ্ডভণ্ড, কিন্তু এই পরিস্থিতিতেও মানুষের জীবন থেমে থাকে না মানুষের জীবন চলার যুদ্ধ, থেমে থাকে না মানুষের অন্ন বস্ত্রের চাহিদা, ঠিক এভাবেই থেমে থাকে না মানুষের জ্ঞান অন্বেষণের পিপাসা। সেই প্রেক্ষিতে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসের আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেহেতু ট্যাগ কোশ্চেন নবম দশম শ্রেণীর দুই শ্রেণীতেই গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণে এটি উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই উপকারী। তো প্রথমেই আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটু জানবো, ট্যাগ কোশ্চেনটা কি। তো তোমরা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, ইটস বিহাইন্ড মি, ইজন্ট ইট? ইটস বিহাইন্ড মি, এই সেন্টেন্স এর সাথে সাথে এই সেন্টেন্স সম্পর্কে আরেকটি প্রশ্ন করে দিচ্ছে। নিচে যেই শব্দ দুইটা আছে, দুইটা হচ্ছে এই প্রথম সেন্টেন্সের একটি প্রশ্ন। তো একইভাবে যদি কোনো সেন্টেন্স বা বাক্য বলার পর সাথে সাথে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেটাকে ট্যাগ কোশ্চেন বলে। আর সেটার বহুল ব্যবহার আমরা লক্ষ্য করি বিভিন্ন অনলাইন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। যখন আমরা কোনো পোস্ট করি তখন সাথে সাথে আমরা অন্য কোনো ব্যক্তির টাইমলাইনে আমরা বিভিন্ন বিষয় ট্যাগ করে দেই, জুড়ে দেই। ঠিক একইভাবে একটা সেন্টেন্স বলার পর যখন এর সাথে সাথে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া হয় তখন সেটাকে ট্যাগ কোশ্চেন বলে। তাহলে ট্যাগ কোশ্চেন শেখার জন্য আমরা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেখি লেখা থাকে, কিন্তু এর মধ্যে প্রধানত তিনটা কাজ আমাদের ট্যাগ কোশ্চেনের মধ্যে করতে হয়। সেই তিনটা কাজ কি? লেখা আছে ট্যাগ কোশ্চেন করার কাজ প্রধানত তিনটি। এক নম্বর হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার, দুই নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে, তিন নম্বর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। অর্থাৎ যেই এখানে দেখতে পাচ্ছ নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে সুমন ওয়াজ এ পুলিশ অফিসার, এই সেন্টেন্সটা দেওয়া থাকবে বা এটুকু সেন্টেন্স প্রশ্নে থাকবে। তোমাকে আন্ডারলাইনের উপর যেই শব্দগুলো আছে এই শব্দগুলো লিখতে হবে। তো শুধু এই শব্দগুলো থাকবে না, তার মানে একটা সেন্টেন্স থাকবে এবং কমা থাকবে, নিচে আন্ডারলাইন থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে এই শূন্যস্থানের মধ্যে এই তিনটা কাজ বা তিনটা বিষয় উল্লেখ করা। এই তিনটা বিষয়ের মাধ্যমে, তিনটা কাজের মাধ্যমে আমরা এই সেন্টেন্সটা সম্পর্কে একটা প্রশ্ন করতে পারবো, আর এটাই হবে আমাদের একটা কোশ্চেন। তো এর জন্য প্রথম কাজই হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার। এই শূন্যস্থানে এই যে কোনো সেন্টেন্সের জন্য এই তিনটা কাজই করতে হয়। তো প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার। অক্সিলারি ভার্ব আমরা সবাই জানি, এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি। তো অক্সিলারি ভার্বের ব্যবহার হবে। দ্বিতীয় কাজটা একটু বুঝতে হবে। অ্যাফার্মেটিভ থাকলে, অ্যাফার্মেটিভ কি আমরা জানি, যে কোনো সেন্টেন্স যখন না বোধক বা নেগেটিভ কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সে না থাকে তাহলে সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক সেন্টেন্স। তখন আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ করতে হবে, অর্থাৎ এই যে আন্ডারলাইনের উপরে নট, সংক্ষিপ্তভাবে যে নট শব্দটা আছে এই শব্দটা ব্যবহার করতে হবে। আর যখন কোনো মূল সেন্টেন্সে নেগেটিভ থাকে বা নট বা না বোধক কোনো শব্দ থাকে, তখন এইখানে এই ট্যাগ কোশ্চেনের মধ্যে এই ধরনের কোনো নট ব্যবহার করা যাবে না। তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্টের প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেটার একটা প্রোনাউন ব্যবহার করতে হবে। যদি সাবজেক্টের প্রোনাউন থাকে তাহলে এই প্রোনাউনটাই হবে। তো এই হচ্ছে ট্যাগ কোশ্চেন মূল তিনটা কাজ। এই তিনটা কাজের বিশ্লেষণ করবো আমরা এখন। এক নাম্বার কাজ বলছিলাম অক্সিলারি ভার্বের ব্যবহার। প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ শূন্যস্থানের প্রথমে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব আমরা বললাম একটু আগে যে এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি। কিন্তু যদি এই অক্সিলারি ভার্বগুলো না থাকে তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডো, ডাজ অথবা ডিড ব্যবহার করব।
তখন প্রশ্ন হচ্ছে কখন ডো ব্যবহার করব, কখন ডাজ, কখন ডিড ব্যবহার করব। যদি আমরা দেখি সেন্টেন্সের মধ্যে যে মূল ভার্ব আছে, অবশ্যই অক্সিলারি ভার্ব না থাকলে একটা সেন্টেন্সে মূল ভার্ব থাকবে। তাহলে মূল ভার্ব থাকলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বা ভার্ব ওয়ান থাকলে আমরা ডো ব্যবহার করব। আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। আর যদি ভার্ব টু থাকে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। জেনে রাখা ভালো, আমাদের টেন্সের মোট 12টা স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র 2টা স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্বটা থাকে ওই ভার্বটা হয়তো ভার্ব ওয়ান থাকে বা বেস ফর্ম থাকে অথবা ভার্বের সাথে এস ইএস যুক্ত থাকে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধু ভার্ব টু থাকবে। অর্থাৎ এই দুইটা টেন্সের জন্যই আমরা ডো ডাজ ডিড ব্যবহার করব। আমরা একটা এক্সাম্পল দেখে নেই, যেমন ফাতেমা রিসাইটস দ্য হলি কোরআন ডেইলি। তাহলে এখানে ভার্ব কোনটা? আমরা জানি সাবজেক্ট যে কাজটি করে সেটি হচ্ছে ভার্ব। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকে, তাহলে ফাতেমা হচ্ছে এখানে সাবজেক্ট, রিসাইটস হচ্ছে ভার্ব। সে রিসাইটস বা কোরআন তেলাওয়াতের কাজটা করতেছে, তো রিসাইটস হচ্ছে ভার্ব। তো ভার্বের সাথে দেখো, ভার্বের সাথে এসইএস কেন থাকে বলে রাখি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই তখন ভার্বের সাথে এসইএস যুক্ত হয়। আর এই কারণেই আমরা যে কোনো অন্যান্য সেন্টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ করার সময় আমরা ডাজ ব্যবহার করে থাকি। যাই হোক, এখানে রিসাইটস ভার্বের সাথে এস আছে কেন কেন কারণ হচ্ছে ফাতেমা একজন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস যুক্ত হয়েছে ভার্বের সাথে। আর এই কারণে আমরা প্রথম কাজ হিসেবে আমরা ডাজ ব্যবহার করব। এবং দ্বিতীয় কাজ হচ্ছে কি, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ অথবা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। অর্থাৎ এখানে তো অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ এখানে নট বা নাবোধক কোনো শব্দ নাই, তাহলে আমরা অবশ্যই কি ব্যবহার করব? নট ব্যবহার করব। এবং তৃতীয় কাজ কি, সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টটা কি? ফাতেমা। তাহলে ফাতেমা একজন ব্যক্তি, এই কারণে এর প্রোনাউন হচ্ছে শি। তাহলে আমাদের তিনটা কাজ হয়ে গেল, ডাজেন্ট, শি। দুটি অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে? দুটি অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রথমটা ব্যবহার করতে হবে। এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ স্টেইড এট হোম আনটিল করোনা ডিসঅ্যাপিয়ার্স। তাহলে এখানে দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা হচ্ছে শ্যাল আর একটা হচ্ছে হ্যাভ। তাহলে প্রথম অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করব। তাহলে শ্যাল, যেহেতু এখানে কোনো নট বা নাবোধক কোনো শব্দ নাই, এই কারণে শ্যালের সাথে নট ব্যবহার করতে হবে। আর শ্যালের সাথে যখন নট ব্যবহার হয় তখন শ্যাল একটু পরিবর্তন হয়ে শান্ট হয়ে যায়। আমরা একটু পরে এই বিষয়ে আলোচনা করব। তৃতীয় কাজ হচ্ছে আমাদের সাবজেক্টের প্রনাউন। সাবজেক্টটা কি? আই। তাহলে আই নিজেই প্রনাউন, এর প্রনাউন থাকবে আই। তাহলে আমাদের তিনটা কাজ হয়ে গেল, শ্যান্ট, আই। চলো আমরা এখন প্রথম কাজ আমরা বিস্তারিত জানলাম, যে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো থাকবে সেন্টেন্সে ওই অক্সিলারি ভার্বগুলো আমরা প্রথমে বসাবো। অক্সিলারি ভার্ব না থাকলে ডো ডাজ ডিড বসাবো ভার্ব অনুসারে, আর দুইটা অক্সিলারি ভার্ব থাকলে আমরা প্রথমটা বসাবো। ক্লিয়ার? চলো এবার আমরা দ্বিতীয় কাজে যাই। 2 নম্বর কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে বাক্যে নট বা নেগেটিভ কোনো শব্দ থাকলে, নট বা এন অ্যাপোস্ট্রফি টি হবে না। অর্থাৎ সেন্টেন্সে নট বা নেগেটিভ যে কোনো শব্দ থাকুক, উত্তরে ট্যাগ কোশ্চেনে কোনো নট ব্যবহার করা যাবে না। এখানে নেগেটিভ শব্দগুলো কি কি কিছু উল্লেখ করা হলো, নট, নেভার, নাইদার, নাথিং, নোবডি, নো প্লাস নাউন প্রনাউন। অর্থাৎ নোবডি, যেমন নো ম্যান, নো পিপল, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, শব্দ থাকে, তাহলে এটা নাবোধক বা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাছাড়া সেলডম, হার্ডলি, সার্চলি, ফিউ, লিটল, এই শব্দগুলো নেগেটিভ ওয়ার্ড, আর এগুলো থাকলে একটা সেন্টেন্সে নাবোধক অর্থ প্রকাশ করে, তখন কোশ্চেনে নট ব্যবহার করা যাবে না। ইত্যাদি থাকলে বাক্যটি নেগেটিভ ধরা হয়, এই কারণে এখানে কোনো নট ব্যবহার হবে না। আমরা একটা এক্সাম্পল দেখি, তানিম কুড হার্ডলি হিয়ার দ্য সাউন্ড। তাহলে এখানে অক্সিলারি ভার্ব, আমাদের তিনটা কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দেওয়া আছে কুড, তাহলে আমরা কুড ব্যবহার করলাম। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। অর্থাৎ এখানে নেগেটিভ নট নাই, কিন্তু নাবোধক একটি শব্দ হার্ডলি এটা উল্লেখ আছে, সুতরাং আমরা এখানে
নট ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড এবং এই ওয়ার্ড থাকার কারণে এই সেন্টেন্সটা নাবাদক অর্থ প্রকাশ করছে, সুতরাং আমরা এখানে নট ব্যবহার করতে পারবো না। আমাদের তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। তাহলে সাবজেক্ট হচ্ছে তানিম, একজন ব্যক্তি, এই কারণে এর প্রোনাউন হচ্ছে হি। অন্যদিকে নট বা নেগেটিভ কোনো শব্দ না থাকলে, যদি সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, তখন আমরা উত্তরের সংক্ষিপ্তভাবে অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করে নট ব্যবহার করব। সেটা কিভাবে ব্যবহার করব? এই যে যেমন ইজেন্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে কোনো স্পেস ছাড়া আমরা নটটা ব্যবহার করব সংক্ষিপ্তভাবে, ইজেন্ট, হ্যাভেন্ট, কুডেন্ট ইত্যাদি। তবে 4টি অক্সিলারি ভার্ব আছে যেগুলোর সাথে যখন তুমি নট ব্যবহার করবা তখন অবশ্যই একটু পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে এগুলোর সাথে যদি নট ব্যবহার হয় তখনই একটু পরিবর্তন হবে, অন্যথায় নট ব্যবহার না হলে এগুলো হুবহু বসবে। যখন পরিবর্তন হবে তখন কেমন হবে দেখো, এম নট, যদি এম এর সাথে অক্সিলারি ভার্ব নট অক্সিলারি ভার্ব এম এর সাথে নট ব্যবহার করো, তখন কোশ্চেনে আরেন্ট হয়ে যাবে, এটার কোশ্চেনে আরেন্ট হয়ে যাবে, অর্থাৎ এইভাবে। তারপরে শেল নট, যদি শেলের সাথে নট ব্যবহার করতে হয় তখন শেল নটটা শ্যান্ট হয়ে যাবে। যদি উইলের সাথে নট ব্যবহার করতে হয় তাহলে উন্ট হয়ে যাবে। ক্যানের সাথে নট ব্যবহার করতে হলে ক্যান্ট হয়ে যাবে। একটু খেয়াল করো, এখানে দুইটা এন ছিল, শুধু একটা এন থাকবে আর নটটা মিলে যাবে, একসাথে হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এই 4টা অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করার সময় একটু পরিবর্তন হবে, এটা খেয়াল রাখতে হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, দে উইল কাম টুডে। তাহলে এখানে উইল অক্সিলারি ভার্ব আমরা লিখবো। দ্বিতীয় কাজ হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ এখানে নট বা নাবোধক কোনো শব্দ নাই, তাহলে অবশ্যই এখানে নট ব্যবহার হবে, আর উইলের সাথে নট ব্যবহার করতে হলে ওন্ট হয়ে যাবে। আর তৃতীয় কাজ হচ্ছে দের নিজেই প্রনাউন, তাহলে এখানে প্রনাউন বসবে, তাহলে উত্তর হলো ওন্ট দে। একটু খেয়াল রাখতে হবে, মেইন ভার্ব যদি হ্যাভ হ্যাজ থাকে, আমরা জানি হ্যাভ এজ একটা অক্সিলারি ভার্ব, যদি মেইন ভার্ব হ্যাভ এজ এর পর অন্য কোনো মেইন ভার্ব না থাকে, অর্থাৎ মেইন ভার্ব হ্যাভ এজ মেইন ভার্ব হিসেবে বসে, তখন ব্রিটিশ নিয়মে এটাকে হ্যাভ এজই লেখা হয়। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, এই হ্যাভ এজটাকে অক্সিলারি ভার্ব এবং নট না থাকলে নট ব্যবহার করে এবং সাবজেক্টের প্রনাউন ব্যবহার করে আমরা টাক কোশ্চেন করব। কিন্তু আমেরিকানরা, অর্থাৎ আমাদের নিউয়েস্ট ফর্মে, আমরা এই হ্যাভ এজ এর পরিবর্তে আমরা ডো ডাজ ব্যবহার করব। অর্থাৎ হ্যাভ থাকলে ডো ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে, আর হ্যাজ থাকলে শুধু হ্যাভ হ্যাজ যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন হ্যাভ থাকলে ডু ব্যবহার করব, আর হ্যাজ থাকলে ডাজ ব্যবহার করব। ক্লিয়ার? এবার আমরা তৃতীয় কাজে চলে যাই। তৃতীয় কাজ ছিল সাবজেক্টের প্রনাউন। এখানে একটু আমাদেরকে একটু বেশি সময় দিতে হবে। দেখো, সাবজেক্টে প্রনাউন থাকলে তৃতীয় কাজ হিসেবে প্রনাউনটা বুঝবো। অর্থাৎ সাবজেক্টে যদি এই যে প্রনাউন গুলো কি কি লেখা আছে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি, যদি এরকম প্রনাউন গুলোই সাবজেক্ট হিসেবে থাকে তখন উত্তরে এই প্রনাউনটাই হবে। দিস, দ্যাট এগুলো থাকলে ইট হয়, আর দিস, দোজ থাকলে দে হয়। এটা একদম মুখস্থের মতো খেয়াল রাখতে হবে। আর বডি, ওয়ান, অল ইত্যাদি যুক্ত সাবজেক্টের প্রনাউন দে হয়, যেমন এভরিবডি, নোবডি, এনিবডি ইত্যাদি। অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি যদি থাকে তাহলে প্রনাউনটা দে হবে। যে কোনো প্লুরাল সাবজেক্ট, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, প্লুরাল একাধিক হলেই তার প্রনাউনটা কি হবে? দে হবে। যেমন দ্য বিল্ডিংস, এখানে বিল্ডিংস বলতে এস আছে, মানে অনেকগুলো বিল্ডিং কে বোঝাচ্ছে, এই কারণে এর প্রনাউন তৃতীয় কাজ হচ্ছে দে। আমাদের প্রথম দুইটা কাজ কি? অক্সিলারি ভার্বের ব্যবহার, এখানে আর আছে, আমরা আর ব্যবহার করলাম। এখানে কোনো নট বা নাবোধক কোনো শব্দ নাই, অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ নট ব্যবহার করলাম। আর তৃতীয় কাজ সাবজেক্টের প্রনাউন, সাবজেক্টটা যেহেতু অনেকগুলা বিল্ডিং কে বোঝাচ্ছে, প্লুরাল, এই কারণে প্রনাউন দে ব্যবহার করলাম। তারপরে আরেকটা নিয়ম হচ্ছে থিং। সাবজেক্টের সাথে যদি থিং যুক্ত থাকে তাহলে অবশ্যই এর প্রনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। যেমন সামথিং, নাথিং, এনিথিং ইত্যাদি ইত্যাদির পরিবর্তে ইট হবে। এনিথিং উইল বি হ্যাপেন ফর করোনা, তাহলে এখানে উইল আছে, উইল ব্যবহার করবো অক্সিলারি ভার্ব, নট বা নাবোধক কোনো শব্দ নাই, তাহলে উইল এর সাথে নট ব্যবহার করলে কি হয়ে যায়? ওন্ট হয়ে যায়। তৃতীয় কাজ কি? সাবজেক্টের প্রনাউন, তাহলে সাবজেক্ট হচ্ছে এনিথিং, এর সাথে থিং যুক্ত আছে, তাহলে এর প্রনাউন হবে ইট। এরপর আমরা পরবর্তী সেকশনে চলে যাই। সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্টটি দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় এবং একজনকে বোঝায়, তাহলে হি অথবা
শি হবে, পুরুষ হলে হি অথবা নারী হলে শি বুঝাবে, শি ব্যবহার হবে। তারপর সাবজেক্টটি অব্যক্তিবাচক, অর্থাৎ ব্যক্তি ছাড়া অব্যক্তিবাচক যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো ঘটনা হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার প্রনাউন যদি একটা কিছু বোঝায় তাহলে অবশ্যই ইট হবে, যেমন দ্য কার ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ, নট বা নামবোধক কোনো শব্দ নাই তাহলে নট হবে, তাহলে ইজেন্ট। আর সাবজেক্টের প্রনাউন হচ্ছে ইট, অর্থাৎ দ্য কার এটা একটা গাড়িকে বোঝাচ্ছে, এই কারণে ইট। যদি সাবজেক্টে মেনি অফ আস, সাম অফ আস, আস যুক্ত থাকে, খেয়াল রাখতে হবে আস যুক্ত থাকে, তাহলে এর প্রনাউনটা উই হবে, আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। যদি মেনি অফ দেম, সাম অফ দেম, দেম যুক্ত থাকে, তাহলে দেম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, দে ব্যবহার করতে হবে। মেনি অফ ইউ, সাম অফ ইউ যদি যুক্ত থাকে তাহলে ইউ ব্যবহার করতে হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, মেনি অফ দেম আর প্রেজেন্ট দেয়ার, তাহলে ওয়ার অক্সিলারি ভার্ব নট বা নামবোধক শব্দ না, এই কারণে ওয়ারেন্ট, তারপরে দেম মানে মেনি অফ দেম আছে, দেম এর সাবজেক্টিভ ফর্ম দে। কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করলে ইট হয় যখন কমন নাউন, কমন নাউন কি এক জাতিবাচক নাম, একটা আহ, এমন একটা শব্দ যা দ্বারা পৃথিবীর সকল জাতিকে বোঝায়, যেমন মাদার, শুধু এখানে মাদার দ্বারা সকল মা জাতিকে বোঝাচ্ছে। কিন্তু এই ধরনের কমন নাউনের পূর্বে যদি দা যুক্ত থাকে তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, একটা বিমূর্ত ধারণা হয়ে যায়। অর্থাৎ এখানে মা জাতিকে বোঝাচ্ছে না, বরং মাতৃত্ববোধ বা মাতৃত্ব স্নেহকে বোঝাচ্ছে। তাহলে দ্য মাদার রোজ ইন হার্ট, তাহলে এখানে আমার প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব এর ব্যবহার, অক্সিলারি ভার্ব এখানে নেই, তাহলে কি করতে হবে, ডু ডাজ ডিড। তাহলে বলছিলাম ভার্ব টু থাকলে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো রোজ মানে রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, তাহলে ভার্ব টু আছে, আমরা কি ব্যবহার করব, ডিড ব্যবহার করব। নট বা নামবোধক কোনো শব্দ নাই তাহলে নট ব্যবহার করব। ডিডেন্ট, সাবজেক্ট হচ্ছে দ্য মাদার, যেহেতু মাদার জাতিবাচক নাম, কমন নাউন, এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে, তাহলে এর প্রনাউন হবে ইট। এরপর অ্যাডজেক্টিভ এর আগে যদি দা থাকে তাহলে এর প্রনাউন দে হয়। অ্যাডজেক্টিভ যেমন পোর, এখানে পোর দ্বারা দরিদ্র, দরিদ্র একটা অবস্থাকে বোঝাচ্ছে, কিন্তু এই পোর এর আগে যদি দা ব্যবহার করা হয় তাহলে পোর, দা পোর দ্বারা দরিদ্র শ্রেণীর সকল মানুষকে বোঝাচ্ছে, এই কারণে এর প্রনাউনটা দে হবে। তাহলে দেখো একটা এক্সাম্পলটা দেখি, দা পোর লিড এ মিজারেবল লাইফ, তাহলে এখানে ভার্ব ওয়ান আছে, এই কারণে ডো ব্যবহার হবে, যেহেতু অক্সিলারি ভার্ব নাই। নট, নট বা নামবোধক কোনো শব্দ নাই, এই কারণে নট হবে, সাবজেক্ট দ্য পোর এর প্রনাউন দে হবে। এরপরে নিয়ে হচ্ছে অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এই শব্দগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে প্রনাউন হবে। যেমন যদি এরকম লেখা থাকে আই অ্যালং উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে, তাহলে এখানে সাবজেক্টটা ধরতে হবে আই, নট মাই ব্রাদার। ওকে, চলো আমরা পরের সেকশনে যাই। পরের সেকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে প্রায় প্রতি পরীক্ষার মধ্যে কোনো না কোনো প্রশ্ন থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স এর ব্যবহার। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কিভাবে এটা কোশ্চেন করব। ইম্পারেটিভ সেন্টেন্স কি, সাধারণত আমরা আদেশ নিষেধ অনুরোধ বোঝানোর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি বা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, আর মূল ভার্ব দিয়ে শুরু হয় বিধায় এটা কোশ্চেন করার সময় মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলেই অবশ্য অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলেই উইল ইউ অথবা ওন্ট ইউ হয় মূল ভার্ব। যেমন এখানে গিভ, গিভ হচ্ছে এই সেন্টেন্সের মূল ভার্ব, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয় কারণে গিভ হচ্ছে মূল ভার্ব, আর এই মূল ভার্ব থাকলে কি হবে, উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এরপর একদম মুখস্থ রাখো, যেমন ডন্ট বা নেভার দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলেই উইল ইউ, ডন্ট বা নেভার দ্বারা বাক্য শুরু হলেই উইল ইউ হবে। লেট মি, লেট হিম দ্বারা বাক্য শুরু হলেও উইল ইউ হবে, কিন্তু লেট আস অথবা লেটস দ্বারা বাক্য শুরু হলে শ্যাল ইউ। এই চারটা বিষয় একদম মুখস্থ রাখবা, মুখস্থ রাখতে হবে, যে কোনো পরীক্ষার সময় এখান থেকে প্রশ্ন আসে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি টেক কোশ্চেনে কমপ্লেক্স সেন্টেন্স আকারে একটা কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে কোশ্চেন করব। কমপ্লেক্স সেন্টেন্স কি, সংক্ষেপে বলি যে সেন্টেন্সে একাধিক ক্লজ ব্যবহার করা হয় সেটাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাহলে একাধিক ক্লজ মানে কি, ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যে অংশে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। তাহলে আমরা
ইতিমধ্যে জেনেছি যে একটা সেন্টেন্সের কোশ্চেন করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, নট ব্যবহার করতে হবে, সাবজেক্টের প্রনাউন ব্যবহার করতে হবে। আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা মূল ভার্ব অনুসারে ডো ডাজ ডিড ব্যবহার করব। যদি একই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ভার্ব থাকে, তাহলে আমরা কোন অংশেরটা কোশ্চেন করব? কারণ এই যে কমপ্লেক্স সেন্টেন্সে দেখো যেমন এরকম দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম, ইউ সাবজেক্ট কাম ভার্ব, আই সাবজেক্ট শ্যাল গো, এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কোন অংশেরটা কোশ্চেন করব? কিভাবে বুঝবো কমপ্লেক্স সেন্টেন্স? ইফ, সিন্স, অ্যাজ, হোয়েন, হো, হোয়াই এটসেট্রা এগুলো যুক্ত থাকবে টেক কোশ্চেনে। আর যেই অংশে ইফ, সিন্স, অ্যাজ, হোয়েন, হো, হোয়াই এটসেট্রা যুক্ত ক্লজের টেক কোশ্চেন হবে না, অর্থাৎ যে অংশে যে ক্লজে ইত্যাদি যুক্ত থাকবে, এগুলো যুক্ত থাকবে এই শব্দগুলা, ওই অংশের টাক কোশ্চেন হবে না, এর বিপরীত অংশের টাক কোশ্চেন হবে। অর্থাৎ ইফ ইউ কাম, ইফ যুক্ত আছে প্রথম অংশের সাথে, তাহলে এই অংশের টাক কোশ্চেন হবে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজের টাক কোশ্চেন হবে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল গো। তাহলে এটা যথারীতি পূর্বের নিয়মে শ্যাল অক্সিলারি ভার্ব, নট বা নাবোধক শব্দ নাই তাহলে নট হবে, তাহলে শ্যালের সাথে নট ব্যবহার করলে শ্যান্ড হয়ে যায়, তারপরে সাবজেক্টের প্রোনাউন আই। থিঙ্ক, গেস, ফিল, হপ থাকলে পরের অংশটা কোশ্চেন হয়। একটা সেন্টেন্স যদি এরকম থাকে আই থিঙ্ক ইউ আর লাকি, তাহলে পরের অংশটা কোশ্চেন করতে হবে। আর নিয়ম আগের মতোই, অক্সিলারি ভার্ব নট না থাকলে নট হবে, সাবজেক্টের প্রোনাউন আর এন্ড ইউ। যদি এরকম থাকে ইট ইজ আই হো, ইট ইজ ইউ হো ইত্যাদি থাকে, তাহলে হো এর পরের ভার্ব অনুসারে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। অর্থাৎ ডো ডাজ ডিড প্রয়োজন হলে ডো ডাজ ডিড অথবা অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটা ব্যবহার করব, যেমনটা এখানে রয়েছে, যেমন হো এর পরে আর আছে, এটা ব্যবহার করব। তারপর দ্বিতীয় কাজ আমাদের স্বাভাবিকভাবে নট না থাকলে নট ব্যবহার করব। তৃতীয় কাজ কি? হো এর পূর্বে, হো এর ঠিক পূর্বের সাবজেক্ট অনুসারে আমরা প্রনাউনটা ব্যবহার করব। এটা একটি এক্সেপশনাল নিয়ম, তোমরা একটু খেয়াল রাখতে হবে। এরপর আর সংক্ষিপ্ত দুইটা নিয়ম রয়েছে। সাবজেক্ট ও ভার্ব না থাকলে আমরা কি করব? কোনো হঠাৎ যদি এরকম কোনো একটা এক্সাম্পল বা পরীক্ষা আসে, যদি সাবজেক্টও নাই ভার্বও নাই, তাহলে কি করতে হবে? সরাসরি আমরা ইজেন্ট ইট ব্যবহার করব। যদি থ্যাংক ইউ থাকে তাহলে কি ব্যবহার করব? ডোন্ট আই। দেখো এখানে প্রথম শিশুটা ঘুমিয়ে আছে, দ্বিতীয় শিশুটা প্রথমটা থেকে একটু ভিন্ন, একটু হাসি দিয়ে আছে, এবং সে বলতেছে ইউ থট আই ওয়াজ অ্যাসলিপ। সে বলতেছে আপনি ভাবছেন আমি ঘুমিয়েছিলাম, আপনি কি ভাবেননি? এই কথাটার সাথে সাথে সে প্রশ্ন করতেছে আমাকে, এবং সে কেন প্রশ্ন করতেছে? কারণ সে ঘুমের ভান করতেছিল। তো বন্ধুরা, এভাবেই আমরা আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে আমরা স্ক্রিনের মধ্যে কিছু এক্সাম্পল দিব, অবশ্যই এই এক্সাম্পলগুলো তোমরা কমপ্লিট করবে এবং কমেন্ট বক্সে এই এক্সাম্পলগুলোর নাম্বার লিখে লিখে উত্তর লিখবা। শুধু উত্তরটা লিখলেই হবে, লিখে আমাদেরকে জানাবা। এবং অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা কেমন হলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অবশ্যই নিরাপদে থাকবে, যার যার বাড়িতে অবস্থান করবে এবং নিয়মিত তোমাদের বাড়ির কাজগুলো করবে, অন্যান্য বিষয়গুলো নিয়মিত পড়াশোনা করবে, যাতে পরীক্ষা বা ক্লাস শুরু হওয়ার সাথে সাথে তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।